আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি মমিনুর রিপন এবং স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ক্রিকেটের তারকা সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে রিপন ভাই। পাইলট ভাই, একটু দুঃসংবাদ বলি কিংবা আজকের দিনের একটা বড় ঘটনা বলি। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন হঠাৎ করেই পদত্যাগ করেছেন। মানে কেন করেছেন বা কি আপনার কতটুকু জানা আছে? সাবেক খেলোয়াড় নাকি ডিরেক্টর, কোনটা কিভাবে বলবো? ডিরেক্টর হিসেবে বললে মনে হয় আমরা একটু আচ্ছা মানে পজিটিভলি যেতে পারবো। বেসিক্যালি দেখেন, আমি মনে করি যে খুবই যুক্তিযুক্ত ব্যাপার যে কোনো যারা এমপ্লয়ি, যারা আর কি কাজ করেন ক্রিকেট বোর্ডে, তাদের পার্সোনাল লাইফ থাকতে পারে, যে কোনো কারণে হতে পারে, ফাইন্যান্সিয়াল ম্যাটার থাকতে পারে, বা যে কোনো কিছু পারফরমেন্সের ব্যাপার থাকতে পারে। প্রত্যেকের নিজস্ব একটা স্বাধীনতা আছে, হয়তো রিজাইন দিতেই পারেন। বাট আমি মনে করি যে আমাদের সবারই কিন্তু একটা জিনিস আমরা চিন্তা করেছি এবং করি, আমরা এখন প্র্যাকটিসটা করছি, যে যার ডিপার্টমেন্ট আছে তার দিক থেকে সেই ডিপার্টমেন্ট থেকে সেই কথাগুলো বলবেন। তো আমি মনে করি যে সালাউদ্দিন ভাই খুবই ভালো একজন কোচ ছিলেন এবং এখনও আছেন এবং কাজ করছেন, ভালো এক্সপিরিয়েন্স আছে। উনি যদি এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, এটা আপনি বলছেন যে রিজাইন দিচ্ছে, আমি আজকে সকালেও সোশ্যাল মিডিয়া, যেহেতু আমি ক্রিকেট বোর্ডের দিকে যাওয়া হয় নাই, তো আলটিমেটলি ওইটা কিন্তু আসবে হচ্ছে, যেহেতু উনি অপারেশনসের আন্ডারে জব করেন, সেখানে কিন্তু ওই চিঠিটা আসবে বা সিওর কাছে আসবে। তো আমি আসলে এখনও জানি না, বাট আমি বলতে পারবো না। বাট আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে। রাইট, অবশ্যই। পাইলট ভাই, যেটি আমি ভুলে গিয়েছিলাম যে আপনি যে আমাদের ক্রিকেট বোর্ডের নতুন কমিটির পরিচালক, সেটা আমি বলতে ভুলে গেছি। আপনি পরিচালক হিসেবে, আমি খেলোয়াড় হিসেবে পরিচয়টা বেশি পছন্দ করি, এই কারণেই আর কি সবাই ভুলে যায়। আপনি গেলেও বোর্ড ডিরেক্টর হিসেবে থেকে আপনাকে ফর্মার ক্রিকেটার হিসেবে মানুষ মূল্যায়ন বেশি করবে। এনিওয়েজ, পাইলট ভাই, মানে এই লাক্সারিয়াস একটা পদ, জাতীয় দলের সহকারী কোচ। আসলে সোশ্যাল মিডিয়ায় বলেন, সব জায়গায় আলোচনাটা হচ্ছে যে মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ নিয়োগের পরপরই তার পদত্যাগটা নিয়ে, মানে এটা কি কোনো যোগসূত্র থাকতে পারে কিনা? না, এটা আমি বললাম না, আসলে একান্ত ব্যক্তিগত, আমি বলতে পারবো না। বাট হয়তো এটা কোনো মাইন্ডে লাগছে কিনা, বা হয়তো কোনো প্রেস্টিজে নিজের কাছে লাগছে কিনা, একান্তই আমার কাছে মনে হয় যে মতামত। বিকজ একটা মানুষ যখন জব করতে আসেন, তখন কিন্তু তার নিজস্ব মতামত, নিজস্ব প্ল্যান, ডিজাইন চিন্তা করে উনি জব করতে আসেন। ঠিক যাওয়ার সময় কিন্তু নিজস্ব মতামত নিয়ে উনি যান। তো এখানে আর আমি আসলে বলতে পারবো না, বিকজ আমি তো এই ডিপার্টমেন্টের সাথে কখনোই ছিলাম না। হয়তো এখন যেহেতু বোর্ডে নতুন আসছি, আমি হয়তো রিসেন্টলি হয়তো কাল পরশুর মধ্যে হয়তো জানতে পারবো। বাট আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানছি, কিন্তু এখন পর্যন্ত যেটা দেখছি সকাল থেকে, যে উনি রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন। বাট আমি আমার ডিপার্টমেন্ট না, সত্যি কথা, আমি এটাও পছন্দ করি যে যার ডিপার্টমেন্ট আছে সেই জিনিসটা সে লুক আফটার করবে, সেটা পছন্দ করি। বিকজ আমার কাছে মনে হয় বিগত দিনগুলোতে অনেক সময় দেখা গেছে আমি এক ডিপার্টমেন্টের মানুষ আরেক ডিপার্টমেন্টে হাত দিয়েছি, ওই ডিপার্টমেন্টের কথা বলি। আমি হয়তো এইচপিতে আছি, দেখা হলো গ্রাউন্ডস নিয়ে আমি কথা বলছি, বা হয়তো একদম খেলোয়াড় হিসেবে আমি যতটুকু বলো ততটুকু বলতে পারি, কিন্তু যখন আমি ওই চেয়ার থেকে কথা বলবো, তখন আমার কাছে মনে হয় যে ওই লিমিটেশনসটা থাকা উচিত। পাইলট ভাই, বিপিএল নিয়ে একটা আলোচনা চলছে এবং গতকাল বিপিএল এর 5 দল চূড়ান্ত হয়েছে। আমরা বিপিএল নিয়ে আমাদের একটা স্টোরি আছে, সেটি দেখে আসি, তারপর আলোচনা শুরু করছে। চূড়ান্ত হলো বিপিএল এর 12তম আসরের 5 দল। বিসিবির দেয়া শর্ত পূরণ করে দল পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বসুন্ধরা গ্রুপের থাকা রংপুরের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস, ট্রায়াঙ্গেলকে দেওয়া হয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস পেয়েছে ঢাকার মালিকানা। ফ্র্যাঞ্চাইজি মেলেনি বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল ও সবচেয়ে সফল দল কুমিল্লার। আমাদের লয়ারের পরামর্শ, অডিট ফার্ম এবং আমাদের অ্যান্টি কারাপশন, অলসো আমাদের নিজস্ব যেই সোর্সেস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং আমরা তাদের সাথে কথা বলে যা পেয়েছি, তারপরে এই 5টা টিমকে আমরা কনফার্ম করেছি। টার্গেট ডেট হচ্ছে 19শে ডিসেম্বর থেকে 16ই জানুয়ারির মধ্যে শেষ করা। বিপিএল এর আগেও আমরা একটা সিরিজ খেলছি আয়ারল্যান্ডের সাথে, তারপরে একটা ব্রেক দরকার সো দ্যাট ওরা তৈরি হতে পারে বিপিএল এর জন্য। অ্যাট দ্য সেম টাইম বিপিএল শেষ হওয়ার পরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, সো সেখানে বিপিএল এর পরে একটা বিশ্রামের সময় থাকবে। এবারের দল নির্বাচনে বিসিবি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা। গত আসরে রাজশাহী ও চিটাগং যে তিক্ত অভিজ্ঞতা দিয়েছে, সেজন্য এবার বাড়তি সতর্ক বিপিএল গভর্নিং কাউন্সিল। এ কারণেই কমেছে দলের সংখ্যা। 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারেন্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। উই আর ভেরি স্ট্রিক্ট। সো সুতরাং যদি দেখেন যে 4টা টিম হয়ে গেছেন, আপনারা এটার অবাক হয়েন না।
আমরা উই আর সো স্ট্রিক্ট। আমরা এমন একটা সেফটি নেটে আনতে চাই যেখানে আপনারা এটাকে প্রচার করবেন, প্লেয়াররা খেলবে, আমরা ম্যানেজমেন্টে পিছন থেকে এই জিনিসটাকে চালিকা শক্তি হয়ে কাজ করব। এবার 5 দল নিয়ে হলেও আগামী আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়ানোর সুযোগ রেখেছে বিসিবি। পালক ভাই, মানে দল কমা নিয়ে আসলে দর্শকদের মধ্যে একটা চাহিদা রয়ে গেছে যে আসলে দল বেশি হলে টুর্নামেন্ট ভালো হয়, কিন্তু বিসিবি বা আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন আর্থিক নিরাপত্তা বিবেচনায়, মানে এই আর্থিক নিরাপত্তাটা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নাকি এবার? না দেখেন, আমি প্রথমে বলবো যে বিপিএলের যে মান বিগত কয়েক বছর যে জায়গায় যে লেভেলে গেছে বিপিএল, আপনি অনেস্টলি বলেন তো যে মানুষ এটাকে পজিটিভভাবে দেখে না নেগেটিভভাবে? খুব একটা পজিটিভ ছিল। আমি তো পজিটিভ কিছু দেখি না, বিকজ হ্যাঁ খেলা হয়, কিছু কিছু প্লেয়ার একটা সুন্দর ইভেন্ট হয়, মানুষ দেখে, কিন্তু অনেক ফাঁক পুকুর থেকে একটু ইন্টারাপ্ট করি ভাই, যে গত আসরে কিন্তু খেলা নিয়ে যতটা আলোচনা ছিল তার থেকে বেশি কিন্তু দুইটা টিমের এই দেনা পাওনা, পারিশ্রমিক, অনুশীলন বর্জন এইসব নিয়ে কিন্তু বেশি আলোচনা। আমি সেটাই বলছি, বিপিএলটা যে একটা কোয়ালিটি স্মার্ট একটা ইভেন্ট হবে বিসিবির, সেটা কাইন্ড অফ আমি বলবো যে সার্কাসের মতো ছিল, মানুষ এটাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতো। তো আমার কাছে মনে হয় যে দেখেন, আপনি যখন একটা মিছিলে যাবেন, বেশি মানুষ নেবেন নাকি কম মানুষ নেবেন, কোয়ালিটি মানুষ নেবেন নাকি না শুধু কোয়ান্টিটি দেখাবেন, এই যে ধরেন আপনি হয়তো বেশি টিম নিয়ে বানাতে যে চিন্তা করতে যে এই কারণটা কি, কম টিম কেন আসছে, বিকজ আপনি তো নিজেকে ব্র্যান্ড বানাতে পারেন নাই। অনেস্টলি আমার কাছে মনে হয় বিপিএল কিন্তু ব্র্যান্ড হতে পারে নাই। যে ব্র্যান্ডটা প্রথমে ধরেন 10 বছর আগে যেমনটা ছিল, 10-12 বছর আগে, সেই ব্র্যান্ডটা নিচের দিকে চলে গেছে। তো মানুষ কেন খেলা দেখবে, কেন আসবে, কেন ইনভেস্ট করবে, বিকজ এখান থেকে তো আপনি ইনভেস্ট করে কোনো রিটার্ন পান না। আর যারাও আগে টিম বানাচ্ছেন তারা কিন্তু খুব প্রভাবশালী, তারা হয়তো সামহাও কোনো না কোনোভাবে স্পন্সর অর্গানাইজ করতে পারে, কিন্তু মার্কেট ভ্যালু ছিল না। আপনি যে মার্কেট থেকে টাকা তুলবেন, যেটা ইন্ডিয়াতে হয় আইপিএলে, সেই মার্কেট ভ্যালু ছিল না বিপিএলের। তো হয়তো প্রভাবশালী মানুষ হয়তো জোর করে পুশ করে হয়তো টাকাগুলো স্পন্সর থেকে নিয়ে আসছেন। আমি মনে করি প্রথমে আপনাকে একটা জায়গা যাওয়া উচিত, খুব কোয়ালিটি কিছু টিম নিয়ে। হয়তো এখন এবছরে 5টা টিম করছে, আপনি বাদ বাকি ম্যাক্সিমাম টিমের কিন্তু দেখা গেলো যে পেপারসই নাই। আমি যতটুকু, আমি এই বিপিএল কমিটির সাথে একজন সাধারণ মেম্বার হিসেবে আছি, বাট আমি খুব বেশি ডিসিশন মেকার না, বাট আমি থাকি ইচ্ছা করে যে আমার শেখার অনেক কিছু ব্যাপার আছে। এতদিন প্লেয়িং লাইফে খেলেছি, বা টেবিলে বসে থেকে বিপিএলের কী ধরনের পেপারস লাগে, কী করে লাগে, এগুলো দেখার জন্য একটু দরকার আছে। বাট আমি বেশিরভাগই কিন্তু মনে করি যে আমার কাছ থেকে বিপিএল প্লেয়িং সাইডটাতে পাবে ইন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড। আমার কাছে মনে হয় এনারা যারা এক্সপিরিয়েন্স আছে আমাদের কমিটির মধ্যে, যেমন সাক্ষাৎ ভাইরা কর্পোরেট বডিতে আছেন, মিঠু ভাই কর্পোরেট সেক্টরে আছেন, ফাহিম ভাই অনেক আগে থেকে বিসিবিতে আছেন। তো তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে যে তারা কারে কারে নিব, মানে যে ক্রাইটেরিয়া নিব, সেই পেপারগুলো ঠিক আছে কিনা, তারাও হয়তো ওই জিনিসগুলো দেখছেন। বাট যখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা আসবে তখন হয়তো আমি একটু ইনভলভ হবো বেশি। কিন্তু আমি মনে করি যে সংখ্যা যদি নাও হয়, কম সংখ্যা হলেও কম সংখ্যা দিয়ে আপনার খেলা ভালো। কেন বলছি, আপনি কোয়ালিটি প্লেয়াররা খেলবে, হয়তো 2টা টিম বাড়লে আপনি 15-30টা প্লেয়ার বেশি খেলার সুযোগ পেত, লোকাল প্লেয়ার, কথার কথা। কিন্তু আপনি যদি ভেজাল টিম চলে আসে, কোনোভাবে বেশি খারাপ টিম চলে আসে, তখন আলটিমেটলি কিন্তু সেই গত 2 বছর 5 বছর যেটা হয়েছে আরও খাবার দিকে যায়, তখন মানুষ আরও সার্কাস বানিয়ে ফেলবে। তো এটাকে বরঞ্চ আগে একটা স্টেবল করা উচিত। ধরেন সাপোজ একটা ড্রেন দিয়ে একটা লিক করে প্রচুর পানি চলে যাচ্ছে, তো আগে তো ড্রেনের ওই লিকেজটা বন্ধ করতে হবে, তারপরে আপনার কাছে আস্তে ডেভেলপ করবেন। তো আমি মনে করি যে 5টা হোক 6টা হোক, ইম্পর্টেন্ট হচ্ছে আগে কোয়ালিটিটা ইমপ্রুভ করা দরকার, মানুষের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসা, মানুষের মধ্যে ওইটা নিয়ে আসা যে না এটা একটা সুন্দর বিপিএল হচ্ছে, স্মার্ট বিপিএল হচ্ছে। আমার কাছে মনে হয় যে আপনি ধরেন 7টা টিম নিলেন, কিন্তু দেখা গেলো যে টিমের মালিক পাচ্ছেন না, আলটিমেটলি কিন্তু আমার কাছে মনে হয় ইন্টারেস্ট দেখেছে অনেকেই, 11 জন, কিন্তু ইন্টারেস্ট দেখতে যে আমি যতদূর জানি যে ম্যাক্সিমামই তারা ব্যাংক স্টেটমেন্ট দিতেই পারে ভালো। আপনি যখন একটা 10 কোটি 12 কোটি 15 কোটি টাকার টিম বানাবেন এরকম একটা ইভেন্টে, তো আপনি তো মিনিমাম একটা থাকতে হবে টাকা। আপনি ধরেন সাপোজ আপনি আমেরিকা যাবেন, টিকিট করবেন, তো মিনিমাম 2 লাখ টাকা লাগবে, তো আপনি তো মিনিমাম ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে যে 2-3 লাখ টাকা। আপনি যদি 10,000 টাকা দিয়ে আপনি আমেরিকান টিকিট চিন্তা করেন, তাহলে কী করে করবেন? দল কম হলে হয়তো বা আমাদের দেশীয় ক্রিকেটাররা কিছুটা সুযোগ কম পাবে, কিন্তু কোয়ালিটি টুর্নামেন্ট হবে। এবং বিপিএল এবার মানে যেভাবে নিয়ে আপনারা কাজ করছেন, আসলে এই স্ট্যান্ডার্ডটা কি রেখে দিতে পারবেন কিনা বলে মনে হচ্ছে? দেখেন, সবচেয়ে আমার কাছে মনে হয় যে এই যে আজকে 5টা টিম কেন হচ্ছে, আপনি কেন 10টা টিম আসছে না? আইপিএলে যে কয়টা টিম দিয়ে শুরু করেছে, এখন টিম নেওয়ার জন্য পিছনে পাগলের মতো হয়েছে মালিকগুলো, বিভিন্ন কোম্পানি 8টা থেকে তারা 10টায় পৌঁছেছে। মানে কোম্পানি আরও নিতে চাই, দিতে পারছে না। কত হাজার ডলারে যে মানে লাখ ডলারে যে খরচ টিম নিতে চায়, দিতে পারছে না। তো এই যে ডিমান্ড ক্রিয়েট করেছে, তো আপনি বলতে পারেন যে এই ক্রিকেট বোর্ড
নতুন ক্রিকেট বোর্ড হচ্ছে আমি আসছি বলে তাই, এটাও আমি বলছি না। বি প্র্যাকটিক্যাল। আপনি ডিমান্ডটাকে তো নষ্ট করে ফেলেছেন, এই বোর্ডটা চেষ্টা করছে কী করে এখান থেকে উদ্ধার পাওয়া যায় এবং কী করে যাওয়া যায়। প্লেয়ারদের একটা সুন্দর রুজির ব্যাপার আছে, কী করে ইভেন্ট করা যায়। বাংলাদেশের বিপিএলের স্ট্যান্ডার্ড যদি ভালো করা যায় তাহলে কিন্তু আপনি বিপিএল এমন একটা ফরম্যাট যেখানে বিদেশি প্লেয়াররা খেলবে, ভালো ভালো প্লেয়ার খেলবে, আপনি নিজের বলবো যে কোয়ালিটি ইমপ্রুভ করা। তো এখানে হয়তো দুটো টিম থাকলে বেশি ভালো হতো বা একটা টিম থাকলে বেশি ভালো হতো, বাট কিন্তু আপনি খারাপ নিয়ে চালাবেন নাকি না ভালো নিয়ে চালাবেন। এই যে দেখেন, আমার কাছে মনে হয় যে এগুলো তো প্লাস পয়েন্ট, যে এই জায়গা থেকেও বিপিএলটাকে কী করে পেপারস ওয়ার্ক করে, কী করে মানে যেসব টিমগুলোর মানে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, তারপরে তো বিভিন্ন রকম প্রবলেমস আছে। তো যতটুকু পেরেছে আমার কাছে মনে হয় কমিটি বেস্ট ট্রাই করেছে। আই হোপ যে এখানে আমাদের সবচেয়ে একটা বড় প্রবলেম কি, আমরা ক্রিকেট বোর্ডটাকে অনেকভাবে বিক্রি করছি। ধরেন আমরাও কিন্তু নেগেটিভ কথা বলেছি, এর আগেও বলেছি, খেলা নিয়ে কথা বলেছি, এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়। বাট অ্যাট দ্য এন্ড আপনাকে ভাবতে হবে যখন যেটা আমরা করবে, ভালোকে ভালোই বলবেন, খারাপকে খারাপ বলবেন। আমি তো মনে করি যে আমরা এরকমই সবসময় কথা বলতাম যে ভালোকে ভালো, খারাপকে খারাপ। যেমন আমি কিছুদিন আগে বলতাম যে বাংলাদেশ টিমের সিলেকশন নিয়েও আমি বলছি, এখনও বলি সবসময়, খারাপ হলে তো বলবো। একজন প্লেয়ার হিসেবে মানুষ তো চায়, আশা করে যে সেটা আমি বোর্ডের ডিরেক্টর হই আর না হয়। রং সিলেকশন হলে তো কেন বলবো না আমি, ভাই আমার কাছে মনে হয়েছে যে এই প্লেয়ারটা হলে ভালো হতো, ওই প্লেয়ারটা হলে ভালো হতো। আমি কয়েকদিন আগে আমি বলেছি, আপনি খেয়াল আছে কিনা, তখন মানে বোর্ড ডিরেক্টর আমি হয় নাই, শেখ মেহেদিকে ভাইস ক্যাপ্টেন দিয়েছিল, তখন কিন্তু আমি এই আলাপগুলো করেছি যে একটা ক্যাপ্টেনকে যখন নেবেন, আপনি ভাইস ক্যাপ্টেন বানাবেন, তখন কিন্তু তাকে অনেক আগে থেকেই টিম ম্যানেজমেন্ট যারা থাকেন, কোচ, সাপোর্টিং স্টাফ, ম্যানেজার যারা থাকেন বা ক্যাপ্টেন যারা থাকেন, তারা তো জানেই যে কাকে আমরা ভবিষ্যৎ ক্যাপ্টেন করবো। তাহলে আমি 6 মাস 1 বছর আগে থেকে তাকে গ্রুমিং করবো না কেন, 2 বছর আগে থেকে গ্রুমিং করবো না কেন? আমি তো একটা টার্গেট দিয়ে দেবো যে না, আমাকে পিছনে এই প্লেয়ারগুলো, আমার ডোমেস্টিকের অনেক টুর্নামেন্ট আছে ক্রিকেট বোর্ডের, NCL, BCL, অনেক খেলা আছে, যে খেলাগুলোতে আপনি ওই সব প্লেয়ারদেরকে, ফিউচার প্লেয়ার, ক্যাপ্টেনের বিভিন্ন জায়গায় রোল দিয়ে দেবেন, যে অ্যাটলিস্ট 8টা টিমে 8টা NCL টিমে 8টা ক্যাপ্টেন থাকবে, ওইখান থেকে ভবিষ্যৎ ক্যাপ্টেন তৈরি করবেন, ভবিষ্যৎ কোচ তৈরি করবেন। সবই তো ওইভাবে আসবে প্রক্রিয়া। কিন্তু আপনি কোথাও কিছু করলেন না, আপনি একটা বড় একটা নিলেন, দায়িত্ব নিলেন। এটা হয় কি, মিরাকাল কিছু মানুষ হয় যারা হয়তো এক্সট্রাঅর্ডিনারি ক্যালিবার থাকে, যারা কোনো কিছুই করে না জীবনে কিন্তু সুপার ক্রিয়েটিভ। আপনি একটা হতে পারে টেন্ডুলকার, 16 বছর বয়সে আপনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়ে গেছে, রাইট। তো আপনি সবাইকে দিতে, বাট একটা তো পিরামিডের মতো হবে, সবাইকে আসতে হবে। তো আমি এই জন্য বলছি যে ধরেন আমরা এখন একটা সমালোচনা করতে পারলে খুব বেশি মাইলেজ পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আমি মনে করি দিন শেষে এটা আমাদের অ্যাসেট, বিপিএলটা, এটাকে দাঁড় করাতে হবে সবাইকে মিলে। পালন ভাই, এইটা কিন্তু মানে দীর্ঘদিন যাবত এই একই ধারায় চলে আসছে। আমরা এর আগেও দেখেছি বিপিএল শুরুর আগে অনেক কথাবার্তা হয়, ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে কথা হয়, খেলা মাঠে গড়ানোর পর কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখি। এইটার কি আসলে আদৌ কোনোদিন সমাধান হবে? আপনারা কি সেই স্ট্যান্ডার্ডটা মানে আসলে ওই জায়গাটা আসবে কিনা? আমি কিছুটা উন্নতি আমি একটু যোগ করে দিই পাইলট ভাই। আপনারা দল নির্বাচনে ফাইন্যান্সিয়াল অডিট করিয়েছেন, লয়ারদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, অ্যালেক্স মার্শাল পর্যন্ত মিটিংয়ে গতকালকে উপস্থিত ছিলেন, যে একটা ফ্র্যাঞ্চাইজি এবং একজন ফ্র্যাঞ্চাইজির পার্টনার নিয়ে একটা বিতর্ক ছিল, ফিক্সিং বিতর্ক। তো এই অন্তর্ভুক্তিগুলো আপনারা করেছেন, স্ট্যান্ডার্ডটা কি হবে পাইলট ভাই? দেখেন, একটা ম্যাচ ফিক্সিংয়ের যে ব্যাপারটা আসছে, শুধু বিপিএল না, আমার কাছে মনে হয় গোটা বাংলাদেশের ডোমেস্টিকে কিন্তু অনেক রকম আমরা শুনি। আমি কিন্তু ফিজিক্যালি কখনো দেখি নাই, বা আপনি আমি যারা সাধারণ মানুষ সবাই শুনেছি। বাট যে রিপোর্টটা দিয়েছেন তদন্ত কমিশন, 900 পৃষ্ঠার কমিশন, হ্যাঁ 900 পৃষ্ঠার, দেখেন আমার মনে হয় বুলবুল ভাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স লোক আমাদের বুলবুল ভাই। আমি যতটুকু খেলার লাইফে বুলবুল ভাইকে দেখেছি, প্লেয়িং মেম্বার হিসেবে দেখেছি, কিন্তু কর্পোরেট লাইফে কর্পোরেট বুলবুল ভাইকে আমি দেখি নাই। তো রিসেন্টলি আমি কাজ করতে যেয়ে দেখছি, এটা আমি বোর্ডের ডিরেক্টর হয়েছি, ওনার আন্ডারে কাজ করছি তা না। আমার কাছে মনে হয় দেখেন, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবো, এটা স্বাভাবিক একদম। তো বুলবুল ভাই যেভাবে উনি রাত দিন কাজ করছেন, আমার দেখা কোনো অংশে কোনো সিওর চেয়ে কম না আমার কাছে মনে হয়, কোনো অংশে, কোনো কর্পোরেট বডি। আমি কাউকে খারাপ বলছি না, বিকজ হচ্ছে যে রাত দিন, আমি প্রথম মানে বাংলাদেশি প্রেসিডেন্ট, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, যিনি কিনা ল্যাপটপে সারাক্ষণ কাজ করে যাচ্ছেন, ডিজাইন তৈরি করছেন। এবং আপনি জানেন যে বিগত সময়গুলোতে আপনি ক্রিকেট বোর্ডে, আপনি নিজেও জানেন, প্র্যাকটিক্যালি সবাই যারা যায় দেখবেন যে 10-15 জন, আপনি গেলে পরে দেখবেন 10-15 জন লোক এমনি হাঁটাহাঁটি করছে, হয়তো অতিরিক্ত মানুষ, কোনো কাজ না হয়তো হাঁটাহাঁটি করছে। তার মানে আপনার কাজ নাই, রাইট। আপনি কতক্ষণ বোর্ডে আপনি অফিসে ঘোরাঘুরি করবেন? যদি আপনার টার্গেট থাকে, কাজের যদি টার্গেট থাকে, আপনার যদি রেসপন্সিবিলিটি থাকে, আপনার যদি ইয়ারলি প্ল্যান থাকে, মান্থলি প্ল্যান থাকে, তাহলে আপনার হাঁটার সময় পাবেন না। তো আপনাকে টার্গেট দিয়ে দিয়েছে তো কোম্পানি। ধরেন ওখানে একটা CFO নেয়, এত লেনদেন হয়, HR পলিসি নাই যে কাকে নিয়োগ নেবেন, কোন স্ল্যাবে নিয়োগ নেবেন, সে যদি একজন এক্সিকিউটিভ হিসেবে ঢোকে তার কী স্যালারি হবে, আরেকজনের কী স্যালারি হবে। যখন যেভাবে মানুষ পেয়েছেন, আপনি তাকে হয়তো দেখা গেলো যে বিভিন্ন রিকোয়েস্ট আসছে, তাকে নিয়ে নিয়েছেন। ভালো মানুষও আছে এখানে, অনেক কাজের লোক আছে, কিন্তু অনেক বেশি
মানুষের জায়গা, এবং আমার কাছে মনে হয় যে গতিটা খুবই স্লো। তো এটা তো যদি আপনাকে তো কিছু করতে হলে তো আপনার সময় দিতে হবে। তো বুলবুল ভাই আমার কাছে মনে হয় যে অসম্ভব সুন্দর কাজ করছেন, HR পলিসি নিয়োগ করতে আছেন। আমি শিওর যে এগুলো হলে অনেক ভালো ক্রিকেট অ্যাটলিস্ট সুন্দরভাবে রান করবে। 76টি ক্লাবের মানে ঢাকার 76টি ক্লাবের মধ্যে 43টি ক্লাব চিঠি দিয়েছে যা তারা এবার লিগে অংশ নেবে না। এই বুলবুল ভাইয়ের নেতৃত্বে যে বর্তমান কমিটি আছে তারা নির্বাচনটাকে সঠিক প্রক্রিয়া দেখছে না। এই চ্যালেঞ্জটা আপনারা আসলে কতটুকু উত্তরে রাখতে পারবেন? কারণ মাঠে খেলা করানোটা আপনাদের সবচেয়ে বড় কাজ, আবার ক্লাব বাঁচানোটা কিন্তু সংগঠকদেরও একটা কাজ। সব মিলে আসলে পরিস্থিতি থেকে কিন্তু জটিল হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, আপনি যে মানুষটাকে কোশ্চেনটা করেছেন রং মানুষকে কোশ্চেন করেছেন। আমি দেখেন প্রত্যেকটা মানুষের একটা ক্রাইটেরিয়া থেকে কে কোথা থেকে আসছেন। বোর্ডের ডিরেক্টরের 3টা ক্যাটাগরি আছে, লেভেল 1, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। আমি ক্যাটাগরি 3 থেকে কিন্তু কাউন্সিলর হয়ে এখানে ডিরেক্টর হয়েছি, যেখানে কিনা আমার এখানে আছেন শিক্ষা বোর্ড, ইউনিভার্সিটি এবং ন্যাশনাল টিমের ফরমার ন্যাশনাল টিমের প্লেয়ার, ক্যাপ্টেন আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন। তো আমি কিন্তু বেসিক্যালি এই সেক্টর থেকে আসছি এবং আমার দায়িত্ব হচ্ছে এই সেক্টর থেকে ক্রিকেট বোর্ডে কতটুকু আরও বেশি আমি দিতে পারি। ক্লাব পলিটিক্স আসলে আমার বোধগম্য নয়, বিকজ আমি তো খেলাধুলা করেছি চিরদিন, ক্লাব পলিটিক্সের মধ্যে আমি অত জানি। বাট আমি মনে করি যে যারা যারা ক্লাবের রিপ্রেজেন্টেটিভ ক্রিকেট বোর্ডে আসছেন এখানে, তাদের দায়িত্ব হচ্ছে ক্লাবগুলোকে কী করে সুন্দরভাবে নিয়ে আসা যায়। বিকজ দিন শেষে মান অভিমান থাকতেই পারে। ধরেন একটা দল হয়তো অভিমান করে আছেন, তারা ইলেকশনে, তাদের কথা হচ্ছে যে আমরা ফেয়ার ইলেকশন হয় না, তাদের কথা। বাট আমি বলবো যে আবার যারা এখানে বোর্ডে আছেন তারা হয়তো ইলেক্টেড বডি হয়ে আসছেন। আমার মনে হয় যে দেখেন খেলোয়াড়দেরকে জিম্মি করা উচিত না যে লিগ খেলবো না। একটা মানুষ ভোটে আসলো বা আসতে পারলো না কোনো কারণে, তো আমার মনে হয় পুরো ইন্ডাস্ট্রিটাকে অফ করা উচিত না। আপনি ধরেন কত মানুষের এখানে থাকে রিজিক থাকে, প্লাস হচ্ছে আপনি এখানে অনেকে স্বপ্ন দেখে। তো আমি ক্লাবগুলোকে বলবো একটা সুন্দর যেন রিলেশন তৈরি করে, যারা বোর্ডে আছেন, ডিরেক্টর যারা আছেন ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে, এবং যারা বাইরে আছেন একটা সুন্দর সম্পর্ক করে। এবং আমি মনে করি বাইরেও যারা আছেন তো খুবই ভালো মানুষ আছেন ওখানে, তো তাদেরও একটা সুন্দর, মানে অনেকেই আমি যতদূর জানি যে খেলতে চায়, কিন্তু একটা প্যানেলে হওয়ার জন্য তারা হয়তো আসতে পারছে না। তো আমার মনে হয় যে সুন্দর সমাধান বাংলাদেশকে আগে চিন্তা করতে হবে। আমরা ইন্টারনাল প্রবলেম থাকতেই পারে, আপনার আমার মধ্যে ঝগড়া থাকতে পারে, কিন্তু দেশ যখন ফ্ল্যাগ এক বা দেশের যখন আপনার সম্পদের ব্যাপার আছে, তখন আমার মনে হয় সবারই একটা জায়গা চিন্তা করতে হবে যে না, ওই জায়গাতে আমরা কোনো টাচ করবো না। আমরা আমাদের মধ্যে প্রবলেম থাকতে পারে, এটা আমরা কীভাবে সমাধান করবো সেটা আমাদের দেখতে হবে। কিন্তু আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জ্ঞান, আমি ছেলের কাছে তো আমি প্রবলেম তৈরি করবো না। দুজনেই আমার ছেলে, বিকজ হচ্ছে যারা ডিরেক্টরে আসছেন তাদেরও এই প্লেয়ারগুলো তাদেরও ছেলে, এবং যারা বাইরে আছেন তাদেরও কিন্তু ইনারা ছেলে। তো আমি কেন তাদের ক্ষতি করবো? আমার কাছে মনে হয় ফার্স্ট আমার মনে হয় যে একটু ওইভাবে আলাপ করলে আমার কাছে মনে হয় জিনিসটা সহজ হবে। এবং এটা কেন জানি আমরা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করছি। আমার মনে হয় যে আমি সবসময় একটা অঙ্ক বলি, 2 - 2 = 0, 2 + 2 আমার মনে হয় 4। তো সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। যারা বাইরে আছেন আমি বলবো তাদেরকে একটু নর্মাল হওয়া উচিত, এবং যারা আছেন তারাও চিন্তা করা উচিত যে কী করে সুন্দর সম্মান দিয়ে তাদেরকে যেন নিয়ে আসা যায়। খালেদ ভাই, আমরা প্রায় শেষের পথে। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান, বাংলাদেশ জাতীয় দলে একজন উইকেট কিপার ব্যাটসম্যান আছেন যিনি 100তম টেস্ট খেলতে যাচ্ছেন আসন্ন আয়ারল্যান্ড সিরিজে। মুশফিকুর রহিম 2টো টেস্টে যদি উনি খেলতে পারেন, প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট। একজন ক্রিকেটার আসলে এই স্বপ্ন ছোঁয়াটা কত বড় বিষয়? আপনি জাতীয় দলে খেলেছেন এই বলেই প্রশ্নটা আপনার কাছে আসছে। বিগ অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। হয়তো অন্যান্য দেশে একটু সহজ থাকতে পারে, বাট আমি বলবো যে বিগ অ্যাচিভমেন্ট বাংলাদেশের। এবং মুশফিকের যদি ক্যারিয়ার বলেন, অসম্ভব সুন্দর ক্যারিয়ার, লম্বা এত বছর খেলেছেন। এবং আমি মনে করি যে শুভকামনা মুশফিকের জন্য, যেন এন্ডটা খুব সুন্দরভাবে শেষ করে। এবং আমি আরেকটা বলবো যে এই ইনিংস যখন শেষ হবে, হয়তো আজ হোক কাল হোক, একদিন সময়তে শেষ করবে মুশফিক আফটার রিটায়ারমেন্ট, আমি মনে করি তাদেরকে ক্রিকেট বোর্ডে আসা উচিত। বিকজ আফটার রিটায়ারমেন্ট আসা উচিত এই জন্য, এই মুশফিক এর মতো খেলোয়াড় যারা দেশ বিদেশে এত খেলেছে, এত মাঠ দেখেছে, এত কিছু দেখেছে, এনভায়রনমেন্ট, একটা খেলোয়াড়ের নলেজ ডেভেলপ করেছে দেশ বিদেশে দেখতেছে মানুষদের। আপনি চিন্তা করবেন যে মুশফিক যখন বোর্ডে আসবে তখন যে কোনো দেশের একটা প্রতিনিধির সাথে কথা বলতেই সহজ। মুশফিকুর রহিম ইজি, আপনার ইজি, মানে ধরেন সহজ যেখানে যাবে। তো আমি ওনাদের যে নলেজ, বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলেছে, বিভিন্ন মাঠে খেলেছে, এই শেয়ারিংগুলো আফটার রিটায়ারমেন্ট আমার মনে হয় দেওয়া উচিত। আমরা খুব ভুল করি যে খেলা ছাড়ার পরে খেলোয়াড়দেরকে ওই জায়গাতে নিয়ে আসার চেষ্টা করি না, হয়তো বাইরেই ফেলে রেখে দিই। আমি মনে করি যে ধরেন যদি নিয়ে আসা যায় এবং রাইট জায়গাতে নিয়ে এসে তাদেরকে ডেভেলপমেন্টে, আমার কাছে মনে হয় যে অতিরিক্ত আমরা এমন গঠনতন্ত্র আমাদের আছে যে দেখা গেলো যে
হয়তো দেখা গেলো যে অনেকভাবে অনেক রকম মানুষ চলে আসছে, দেখেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে আসতে পারে না, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডে আসতে পারে না, নিউজিল্যান্ড। আমরা শুধু গঠনতন্ত্রের কথা বলি, গঠনতন্ত্রটা একটু পরিষ্কার করতে হবে আমার কাছে মনে হয়, যে পরিষ্কার করে এমন একটা ক্রাইটেরিয়া করতে হবে যেন এই যে মাহমুদুল্লাহ বলেন, মুশফিক বলেন, এরা যেন আপনার রিটায়ারমেন্ট যেন এরা সুন্দরভাবে চলে আসতে পারে সসম্মানে। তো এই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। আশা করি বুলবুল ভাই যে প্ল্যানটা করছে এইচআর পলিসি, আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা পথ সবার জন্য, স্কিল লোকদের জন্য খুব সুন্দর একটা পথ, এবং বিশেষ করে স্পোর্টসের সাথে যারা, ক্রিকেটের সাথে যারা থাকবেন। পাইলট ভাই, আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশকে ক্রিকেটটাকে আরো সুন্দর করতে আপনারা একটা সুন্দর অবকাঠামো তৈরি করে দেন। পাইলট ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী সপ্তাহে দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।